সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে বাংলা সহপাঠ নবম দশম শ্রেণীর যে উপন্যাসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা আলোচনা করি। 1971, এটা একটা হুমায়ুন আহমেদের রচনা। 1971, হুমায়ুন আহমেদ। তো এটা আমরা সম্পূর্ণটা পড়ার চেষ্টা করব। তোমরা আমি যে লাইনগুলো দাগিয়ে দেই সেগুলো বইতে দাগিয়ে নেবে এবং এটা সম্পূর্ণ শোনার চেষ্টা করবে, তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হবে এবং পরবর্তীতে যখন পড়তে যাবে তখন সহজ মনে হবে। মীর আলী চোখে দেখে না, আগে আবছা আবছা দেখত। দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত চোখে। গত 2 বছর ধরে তাও ভাসছে না। চারদিকে সীমাহীন অন্ধকার। তার বয়স প্রায় 70। এই বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে। পৃথিবী শব্দ ও বর্ণহীন হতে থাকে, কিন্তু তার কান এখনো ভালো, বেশ ভালো। ছোট নাতিটি যতবার কেঁদে ওঠে ততবারই সে বিরক্ত মুখে বলে, চুপ, শব্দ করিস না। মীর আলী আজকাল শব্দ সহ্য করতে পারে না। মাথার মাঝখানে কোথাও যেন ঝনঝন করে। চোখে দেখতে পেলেও বোধ হয় এরকম হতো না, আলো সহ্য হতো না। চোখে দেখতে পেলেও বোধ হয় এরকম হতো, আলো সহ্য হতো না। বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা। সবচেয়ে বড় যন্ত্রণা, রাত দুপুরে বাইরে যেতে হয়। একা একা যাওয়ার উপায় নেই। তাকে তলপেটের প্রবল চাপ নিয়ে মিহি সুরে ডাকতে হয়, বদি, ও বদি। বদিউজ্জামান। বদিউজ্জামান তার বড় ছেলে। মধুবন বাজারে তার একটা মণিহারি দোকান আছে। রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে 7 মাইল হেঁটে সে বাড়ি আসে। পরিশ্রমের ফলে তার ঘুম হয় গাঢ়। সে সাড়া দেয় না। মীর আলী ডেকেই চলে, বদি, ও বদি। বদিউজ্জামান। জবাব দেয় তার ছেলের বউ অনুফা। অনুফার গলার স্বর অত্যন্ত তীক্ষ্ণ। সেই তীক্ষ্ণ স্বর কানে এলেই মীর আলীর মাথা ধরে। তবু সে মিষ্টি সুরে বলে, ও বৌমা, একটু বাইরে যাওন দরকার, বদরে উঠাও। অনুফা তার স্বামীকে জাগায় না, নিজেই কুপিয়ে এগিয়ে এসে শ্বশুরের হাত ধরে। বড় লজ্জা লাগে মীর আলীর, কিন্তু উপায় কি? বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। মীর আলী নরম স্বরে বলে, চাঁদনি রাত নাকি ও বউ? জি না। চোখে ফসর ফসর লাগে, মনে হয় চাঁদনি। না, চাঁদনি না। এইখানে বসেন, এই নেন বদনা। অনুফা দূরে সরে যায়। মীর আলী ভারমুক্ত হয়। অন্যরকম একটা আনন্দ হয় তার। ইচ্ছে করে কিছুক্ষণ বসে থাকতে। অনুফা ডাকে, আব্বাজান, হইছে? হু, উঠেন, বইসে আছেন কেন? ফজরের ওয়াক্তের দেরি কত? দেরি আছে, আব্বাজান উঠেন। মীর আলী অনুফার সাহায্য ছাড়াই উঠানে ফিরে আসে। দক্ষিণ দিক থেকে সুন্দর বাতাস দিচ্ছে। রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে বোধহয়। একটা দুটা করে শিয়াল ডাকতে শুরু করেছে। মীর আলী হৃষ্ট গলায় বলে, রাইত বেশি বাকি নাই। অনুফা জবাব দেয় না, হাই তোলে, একটু জল চৌকি দাও, উঠানে বইসা থাকি। দুপুর রাইতে উঠানে বইবেন কি? যান, ঘুমাইতে যান। মীর আলী বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে। একবার ঘুম ভাঙলে বাকি রাতটা তার জেগে কাটাতে হয়। সে বিছানায় বসে ঘরের স্পষ্ট অস্পষ্ট সব শব্দ অত্যন্ত মন দিয়ে শোনে। বদি খুব খুব করে কাশছে। টিনের চালে ঝটপট শব্দ। কিসের শব্দ? বানর। চৌকির নিচে সবগুলো হাঁস একসঙ্গে প্যাক প্যাক করলো।
বাড়ির পাশে শিয়াল হাঁটাহাঁটি করছে বোধহয়। পরিবাণু কেঁদে উঠল, দুধ খেতে চায়। অনুফা দুধ দেবে না, চাপা গলায় মেয়েকে শাসাচ্ছে। বদি আবার কাশছে, ঠান্ডা লেগেছে নাকি? পরশুদিন ভিজে বাড়ি ফিরেছে, জ্বর তো হবেই। বদির কথা শোনা যাচ্ছে, ফিসফিস করে কি যেন বলছে। কি বলছে? এত ফিসফিসানি কেন? মীর আলী কান খাড়া করে শোনার চেষ্টা করে। কাক ডাকলো, সকাল হচ্ছে নাকি? মীর আলী ভোরের প্রতীক্ষা করে, তার তলপেটে আবার ভারী হয়ে ওঠে। বদি ও বদি, বদিউজ্জামান, কি? একটু বাইরে যাওয়ান দরকার। বদি সারা শব্দ করে না। পীরবানু তারস্বরে কাঁদে, দুধ খেতে চায়। ও বদি, বদিউজ্জামান, আসি আসি, তাড়াতাড়ি কর। আরে দুধতরি, এক রাইতে কয়বার বাইরে যাইবেন? এক রাতে কয়বার বাইরে যাইবেন? দেখো পরের লাইন। বাকি প্রচণ্ড একটা চর বসায় পীরবানুর গালে। বদি প্রচণ্ড একটা চর বসায় পীরবানুর গালে। বিরক্ত গলায় বলে, টর্চটা দাও অনুফা। অনুফা টর্চ খুঁজে পায়, কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না। মীর আলী অপেক্ষা করতে করতে একসময় অবাক হয়ে বুঝতে পারে তার প্রস্রাব হয়ে গেছে। বিছানার একটা অংশ ভেজা। সে অত্যন্ত বিচলিত বোধ করে। এরকম তার আগে কখনো হয়নি। আসেন যাই, যত ঝামেলা। দেখি হাতটা বাড়ান। বদি তার হাত ধরে। মীর আলী খুব দুর্বল ও অসহায় বোধ করে। এখন থেকে ঘরের মধ্যে একটা পাতিলে পেশাব করবেন। ঝামেলা ভালো লাগে না। আচ্ছা। আর পানি কম খাইবেন, বুঝলেন? আচ্ছা। বৌদি তাকে উঠানের এক মাথায় বসিয়ে দেয়। মীর আলী প্রস্রাব করার চেষ্টা করে। প্রস্রাব হয় না, ভোঁতা একটা যন্ত্রণা হয়। বৌদি হাঁক দেয়, কি হয়েছে? রাইত শেষ করবেন নাকি? আর ঠিক তখন মীর আলীর সামনে দিয়ে সর শব্দ করে একটা কিছু চলে যায়। কি এটা? সাপ। মীর আলী দেখতে ইচ্ছা করে। আরে বিষয় কি? ঘুমাইয়া পড়ছেন নাকি? না, একটা সাপ গেল সামনে দিয়া। আরে দুত্তরি সাপ, উঠেন দেখি। মনে হয় জাতি সাপ, বিরাট লম্বা মনে হইল। আরে ধুত, উইঠা আসেন। মীর আলী উঠানে দাঁড়ায়, আর ঠিক তখন আজান হয়। মীর আলী হাসি মুখে বলে, আজান দিছে। ও বদি, আজান দিছে। দিছে দেউক, ঘরে চলেন। অখন আর ঘরে গিয়া কি কাম? গোসলের পানি দে, গোসল করে নামাজটা পড়ি। বদি বিরক্ত গলায় বলে, অজু কইরা নামাজ পড়েন, গোসল কেন? শরীরটা পাক না, নাপাক শরীর। এখানে শরীর বলতে বোঝানো হচ্ছে শরীর। আপনি থাকেন বইয়া, অনুফারে পাঠাই, যত ঝামেলা। বদিউজ্জামান তার বাবাকে একটা জল চৌকির ওপর বসিয়ে ভেতরে চলে যায়, আর আসে না। পীরবানু ঘ্যান ঘ্যান করে কাঁদে। মীর আলী বসে থাকে চুপচাপ। তার কিছুক্ষণ পর 50 জন সৈন্যের ছোট একটা দল গ্রামে এসে ঢোকে। মার্চ টার্চ না, এলোমেলো ভাবে চলা। তাদের পায়ের বুটের কোনো শব্দ হয় না। তারা যায় মীর আলীর বাড়ির সামনে দিয়ে, এবং তাদের একজন মীর আলীর চোখে 5 ব্যাটারির টর্চ আলো ফেলে। মীর আলী কিছুই বুঝতে পারে না, শুধু উঠোনে বসে থাকা কুকুরটা তারস্বরে ঘেউ ঘেউ করতে থাকে। মীর আলী ভীত হয়ে ডাকে, বদি ও বদিউজ্জামান। কুকুরটি একসময় আর ডাকে না। দলটির পেছনে পেছনে কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায়, তারপর দ্রুত ফিরে আসে মীর আলীর কাছে। মীর আলী উঁচু গলায় ডাকে, ও বদি, বদিউজ্জামান, কি হয়েছে? বেহুদা চিল্লান কেন? বাড়ির সামনে দিয়া কারা যেন গেল। আরে ধুত্তরি, যত ফালতু ঝামেলা। চুপ করে বইয়া থাকেন। মীর আলী চুপ করে যায়, চুপ করে থাকে কুকুরটিও। নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে, তারা টের পায়। গ্রামের নাম নীলগঞ্জ। 1 মে 1971। ক্ষুদ্র সৈন্যবাহিনীর অধিনায়ক একজন মেজর এজাজ আহমেদ। এখানে এই নামটা ইম্পর্টেন্ট, এজাজ আহমেদ। কাকুল মিলিটারির
একাডেমির একজন কৃতী ক্যাডেট। বাড়ি পেশোয়ারের একজন অখ্যাত গ্রামে, তার গ্রামের নাম রেশোবা। ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশন নান্দাইল রোড, ছোট্ট গরিব স্টেশন। মেল ট্রেন থামে না, লোকাল ট্রেন মিনিট খানিক থেকেই ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে যায়। স্টেশনের বাইরে ইট বিছানো রাস্তায় 4-5টা রিক্সা ঠুনঠুন করে ঘণ্টা বাজিয়ে যাত্রী খোঁজে। সুরেলা গলা শোনা যায়, রুয়াইল বাজারে যাওনের কেউ আইসুন। রুয়াইল বাজার, অর্থাৎ এই সুরে ডাকতে থাকে। বাজারে অন্য সব গ্রাম্য বাজারের মতো রুয়াইল বাজার এ অঞ্চলের সবচেয়ে বড় বাজার। নান্দাইল রোড থেকে সোজা উত্তরে 10 মাইল। খুব খারাপ রাস্তা, বর্ষাকালে রিক্সা চলে না, হেঁটে যেতে হয়। এঁটেল মাটিতে পা দেবে যায়, ঠিক ঠিক ঘন কাদা। নান্দাইল রোড থেকে রুয়াইল বাজার আসতে বেলা পুড়িয়ে যায়। বাজারটি অন্য সব গ্রাম্য বাজারের মতো, তবে স্থানীয় লোকদের খুব অহংকার একে নিয়ে। কি নেই এখানে? ধান চালের আড়ত আছে, পাটের গুদাম আছে, ধান ভাঙানোর কল আছে, চায়ের দোকান আছে, এমনকি রেডিও সারবার একজন কারিগর পর্যন্ত আছে। গ্রামের বাজারে এর চেয়ে বেশি কি দরকার? রুয়াইল বাজারকে পেছনে ফেলে আরও মাইল 30 উত্তরে মধুবন বাজার। যাতায়াতের একমাত্র ব্যবস্থা গরুর গাড়ি, তাও শীতকালে। বর্ষায় হাঁটা ছাড়া উপায় নেই। উজান দেশ, নদী নালা নেই যে নৌকা চলবে। মধুবন বাজার পেছনে ফেলে পূব দিকে 7-8 মাইল গেলে ঘন জঙ্গল। স্থানীয় নাম মধুবনের জংলা মাঠ। কাটা ঝোপ, বাঁশ আর জারুলের মিশ্র বন। বেশ কিছু গাব ও ড্যাফল জাতীয় অত্যজ শ্রেণীর গাছও আছে। জংলা মাঠের এক অংশ বেশ নিচু, সেখানে মর্তা গাছের ঘন অরণ্য। শীতকালে সেই সব মর্তা কেটে এনে পাটি বোনা হয়। পাকা লটকনের খোঁজে বালক বালিকারা বনের ভেতর ঘুরে বেড়ায়, কিন্তু বর্ষাকালে কেউ যায় না সেদিকে। খুব সাপের উপদ্রব। বনে ঢুকে প্রতি বছর 2-1টা গরু ছাগল সাপের হাতে মারা যায়। জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম, দরিদ্র শ্রীহীন 30-40 ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ। বিস্তীর্ণ জলাভূমি গ্রামটিকে কাস্তের মতো দুদিকে ঘিরে আছে। সেখানে শীতকালে প্রচুর পাখি আসে। পাখি মারা জাল নিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করে পাখি মারারা। চাষবাস হয় দক্ষিণের মাঠে। জমি উর্বর নয়, কিংবা এরা ভালো চাষি নয়, ফসল ভালো হয় না। তবে শীতকালে এরা প্রচুর রবি শস্য করে। বর্ষার আগে আগে তরমুজ ও বাঙ্গি। দক্ষিণের জমিতে কোনো রকম যত্ন ছাড়াই এ দুটি ফল প্রচুর জন্মে। গ্রামের অধিকাংশ ঘরেই খড়ের ছাউনি। সম্প্রতি কয়েকটি টিনের ঘর হয়েছে। বদিউজ্জামানের ঘরটি টিনের, তার হাতে এখন কিছু পয়সা কড়ি হয়েছে। টিনের ঘর বানানো ছাড়াও সে একটা সাইকেল কিনেছে। চালানো শিখে উঠেনি বলে এখনো সে হেঁটেই মধুবন বাজারে যায়। সপ্তাহে একবার নতুন সাইকেলটি ঝাড়পোছ করে। গ্রামের একমাত্র পাকা দালানটি প্রকাণ্ড। 2 বিঘা জমির উপরে একটা হুলস্থুল ব্যাপার। সুসং দুর্গাপুরের মহারাজার ন্যায় চন্দ্রকান্ত সেন মশাই এ বাড়ি বানিয়ে গৃহপ্রবেশের দিন সর্পাঘাতে মারা পড়েন। চন্দ্রকান্ত সেন প্রচুর ধন সম্পদ করেছিলেন। তার মৃত্যুর পর সেসবের কোনো হদিস পাওয়া যায়নি। সবার ধারণা সোনা দানা পিতলের কলসিতে ভরে তিনি জগ করে গেছেন। তার উত্তরাধিকারীরা পিতলের কলসির খোঁজে প্রচুর খোঁড়াখুঁড়ি করেছেন, কোনো সন্ধান পাওয়া যায়নি। চন্দ্রকান্ত সেন মশায়ের বর্তমান একমাত্র উত্তরাধিকারী নীলু সেন প্রকাণ্ড দালানটিতে থাকেন।
তার বয়স 50, দেখায় তার চেয়েও বেশি। নীলু সেনকে গ্রামে যথেষ্ট খাতির করা হয়, যাবতীয় সালিসিতে তিনি থাকেন, বিয়ে শাদির কোনো কথাবার্তা তাকে ছাড়া কখনো হয় না। লোকটি অত্যন্ত মিষ্টভাষী। এই গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হচ্ছে জয়নাল মিয়া, প্রচুর বিষয়ভিত্তিক বিষয় সম্পত্তির মালিক। মধুবন বাজারে তার 2টি ঘরও আছে। লোকটি মেরুদণ্ডহীন, সবার মন রেখে কথা বলার চেষ্টা করে, গ্রাম্য সালিসিতে সবার কথায় সমর্থন করে বিচার সমস্যা জটিল করে তোলে। তবু সবাই মোটামুটি তাকে সহ্য করে। সম্পদশালীরা এই সুবিধাটি সব জায়গাতেই ভোগ করেন। 2জন বিদেশি লোক আছেন নীলগঞ্জে। একজন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব। এত জায়গা থাকতে তিনি এই দুর্গম অঞ্চলে ইমামতি করতে কেন এসেছেন সে রহস্যের মীমাংসা হয়নি। তিনি মসজিদেই থাকেন। মাসের 15 দিন জয়নাল মিয়ার বাড়িতে খান, বাকি 15 দিন পালা করে অন্য ঘরগুলোতে খান। কিছুদিন হলো তিনি বিয়ে করে এই গ্রামে স্থায়ীভাবে থাকবার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রস্তাবটিতে কেউ এখনো তেমন উৎসাহ দেখাচ্ছে না। ধানি জমি দিতে পারে জয়নাল মিয়া। সে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে, শুনেও না শোনার ভান করছে। দ্বিতীয় বিদেশি লোকটি হচ্ছে আজিজ মাস্টার। সে নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। প্রাইমারি স্কুল সরকারি সাহায্যে 3 বছর আগে শুরু হয়। উদ্দেশ্য বোধ হয় একটি দুর্গম অঞ্চলে শিক্ষার আলো পৌঁছানো। উদ্দেশ্য সফল হয়নি। শিক্ষকরা কেউ বেশি দিন থাকতে পারে না। খাতাপত্রে 3জন শিক্ষক থাকার কথা, এখন আছে 1জন, আজিজ মাস্টার। লোকটি রুগ্ন, নানান রকম অসুখ বিসুখ। তার প্রধান হচ্ছে হাঁপানি। শীতকালে এর প্রকোপ হয়, গরমকালটা মোটামুটি ভালোই কাটে। আজিজ মাস্টার একজন কবি। সে গত 3 মাসে 4 নম্বরই একটি রুল টানা খাতায় কবিতা লিখে ভরিয়ে ফেলেছেন। প্রতিটি কবিতা একটি রমণীকে উদ্দেশ্য করে লেখা, যাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়, যেমন স্বপ্নরানী, কেশবতী, অচিন পাখি ইত্যাদি। তার 3টি কবিতা নেত্রকোনা থেকে প্রকাশিত মাসিক কিষাণ পত্রিকায় ছাপা হয়েছে। আজিজ মাস্টারের কাব্য প্রতিভা সম্পর্কে গ্রামের লোকজন ওয়াকিবহাল। তারা এই কবিকে যথেষ্ট সমীহ করে। সমীহ করার আরেকটি কারণ হলো আজিজ মাস্টার গ্রামের সবচেয়ে শিক্ষিত মানুষ। বিয়ে পর্যন্ত পড়েছিল, পরীক্ষা দেওয়া হয়নি, তার আবার পরীক্ষা দেওয়ার কথা। তো আজকে আমরা এ পর্যন্ত পড়লাম। নেক্সট ভিডিওতে বাকি অংশ দেওয়ার চেষ্টা করব।